সব হিসাব নিকাশ পাল্টে হোয়াইট হাউসের চাবি ডোনাল্ড ট্রাম্পের হাতে। রিপাবলিকান এই প্রার্থী ইলেকটোরাল ভোট পেয়েছেন 289টি, হিলারি 218। Thank you. I've just received a call from Secretary Clinton. She congratulated us, it's about us, on our victory. And I congratulated her and her family on a very, very hard-fought campaign. পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে ফোন করলেন হিলারি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে মেসানজানা চৌধুরী। শুরুতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। অবশেষে যুক্তরাষ্ট্রের ভোটাররা হোয়াইট হাউসের চাবি তুলে দিলেন ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের হাতে। ব্যবসায়ী ট্রাম্পের কাছে হেরে গেলেন এক সময়ের ফার্স্ট লেডি, সিনেটর ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা হিলারি ক্লিন্টন। সবশেষ প্রকাশিত ফলের ভিত্তিতে 538টি ইলেকটোরাল ভোটের মধ্যে 276টি জয় পেয়েছেন ট্রাম্প, আর হিলারি জয় পেয়েছেন 218টিতে। পরাজয় নিশ্চিত হবার পর সমর্থকদের বাড়ি ফিরে যেতে বলেন হিলারির প্রচারণার প্রধান জন পডেস্টা। পরে পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে ফোনও করেন হিলারি ক্লিন্টন। মঙ্গলবার গভীর রাতে নিউ ইয়র্কের হিলটনে রিপাবলিকান নির্বাচনী সদর দফতরে উল্লাসে মাতেন ট্রাম্প সমর্থকরা। প্রাথমিক ফল ঘোষণা শুরু থেকেই ডেমোক্র্যাট প্রার্থীর চেয়ে এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী। প্রাথমিক ফলের ভিত্তিতে হিলারির চেয়ে 50 থেকে 60টি ইলেকটোরাল ভোট বেশি পেয়ে জয় পান ট্রাম্প। On our victory, and I congratulated her and her family on a very, very hard-fought campaign. এবারের নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর রায় ট্রাম্পের পক্ষে যাওয়ায় নির্বাচন পূর্ব সব জরিপের পূর্বাভাস ভুল প্রমাণিত হচ্ছে। ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, আইওয়া, ওহাইওর মতো সংখ্যাগরিষ্ঠ ইলেকটোরাল কলেজের অঙ্গরাজ্যে রিপাবলিকানদের জয় হয়েছে। এছাড়া কয়েকটি রাজ্যে নীল রঙের বিজয় অনেকটা নিশ্চিত থাকলেও লাল রঙের দখলে চলে যাওয়ায় হতাশায় নিমজ্জিত ডেমোক্র্যাট শিবির। এই অবস্থায় নিউ ইয়র্কে ডেমোক্র্যাট দলের নির্বাচনী সদর দফতরে প্রত্যেকের চোখে মুখে দেখা যায় বিষণ্ণতার ছাপ। হিলারি সমর্থকরা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে তাকে দেখতে চাইলেও শেষ পর্যন্ত বিশাল ব্যবধানে জেতেন ট্রাম্প। এর মধ্যে নির্বাচনী ফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থী ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন হিলারি ক্লিন্টন। যুক্তরাষ্ট্রের 58তম এই নির্বাচনে জয়ী প্রার্থীকে আগামী 5 জানুয়ারি কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, আর 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন নির্বাচনে জয়ী প্রার্থী। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। মনোনয়নের আগে থেকে বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন ডোনাল্ড ট্রাম্প। ব্যবসায়ী পরিবার থেকে উঠে আসা ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আনবেন। দর্শক, চলুন দেখে আসি ট্রাম্পের পারিবারিক, ব্যবসায়িক ও রাজনৈতিক জীবন। শেষ হাসিটা হাসলেন ডোনাল্ড ট্রাম্পই। রাজনীতির জগতে নতুন পা রাখা রিপাবলিকান এই প্রেসিডেন্ট ধনাঢ্য ব্যবসায়ী থেকে ঢুকে গেলেন ইতিহাসের পাতায়। প্রচারণার সময় দেশের উন্নয়নে দিয়েছিলেন নানা প্রতিশ্রুতি। ডোনাল্ড ট্রাম্পের জন্ম 1946 সালের 14 জুন নিউ ইয়র্ক সিটির কুইন্সে। বাবা ফ্রেড ট্রাম্প ও মা মেরি ট্রাম্পের 5 সন্তানের চতুর্থ তিনি। অন্য ভাই বোনদের মতো ট্রাম্পও প্রথমে স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষা নেন। পরে বাবা তাকে নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে 8ম গ্রেডে ভর্তি করান। পড়াশোনার ছুটিতে বাবার সঙ্গে ব্যবসার বিভিন্ন প্রকল্পে অংশ নিয়ে ভবিষ্যতে ব্যবসায়ী হয়ে ওঠার জানান দেন ট্রাম্প। পরে 1968 সালে ওয়ার্টন ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া থেকে অর্থনীতিতে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি লাভ করেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া ব্যবসার মূলধন ও বিভিন্ন প্রতিষ্ঠান আরও প্রসারিত করেন ডোনাল্ড ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প। পড়াশোনা শেষে 1968 সালে 22 বছর বয়সে বাবার ব্যবসায় পুরোপুরি মনোনিবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। 1978 সালেই নিউ ইয়র্কের ম্যানহাটনে অন্যতম প্রধান আবাসন ব্যবসায়ী হিসেবে খ্যাতি লাভ করেন তিনি। 80-র দশকে আবাসন খাতে বিনিয়োগ বাড়াতে থাকেন ট্রাম্প। 2003 সালে টেলিভিশন রিয়েলিটি শো দ্য অ্যাপ্রেন্টিসের উপস্থাপনা টিভি ব্যক্তিত্ব হিসেবে খ্যাতিমান করেছে ট্রাম্পকে। 2005 সালে নিজের নামে বিশ্ববিদ্যালয়ও করেন তিনি। 1977 সালে ফ্যাশন মডেল ইভানা জেনিকোভাকে জীবনসঙ্গী করেন ট্রাম্প। 1991-এ ইভানার সঙ্গে বিচ্ছেদের পর 1993 সালে মার্লা মেপলসকে বিয়ে করেন ট্রাম্প। 1999 সালে মেপলসের সঙ্গে বিচ্ছেদের পর 2005 সালে সাবেক মডেল মেলানিয়া কেসাভাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই ধনকুবের। বর্তমানে মেলানিয়ার সঙ্গে সংসার করছেন তিনি।
our country great again. রাজনীতির জগতে নতুন হলেও চলতি বছরের শুরুতে ঘোষণা করেন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা। যুক্তরাষ্ট্রকে আবারও শীর্ষে নেয়ার স্লোগান দিয়ে দেশব্যাপী প্রাইমারি ও ককাসে দলের 17 মনোনয়ন প্রত্যাশীকে হটিয়ে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন ট্রাম্প। রানিং মেট হিসেবে বেছে নেন ইন্ডিয়ানার গভর্নর মাইক পেন্সকে। প্রেসিডেন্ট পদে লড়াইয়ের শুরু থেকেই বিতর্ক ট্রাম্পের পিছু নেয়। অবৈধ ব্যবসায় বিনিয়োগ, বেশ কয়েকবার নারী কেলেঙ্কারি কিংবা কর ফাঁকির মতো অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে এত সব সমালোচনাকে পেছনে ফেলে তিনিই ঢুকছেন সাদাবাড়িতে। We are going to start the engine rolling again because right now হাফসাতুন্নেসা, সময় সংবাদ। at 1%. মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনার জন্য আজ সময় স্টুডিওতে আমাদের সাথে হাজির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক শামীম রেজা। স্যার, স্বাগত আপনাকে সময় স্টুডিওতে। স্যার, প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে সাম্প্রতিক জরিপগুলোতে কিন্তু সবকিছু দেখা গেছে যে হিলারির জয় জয়কার ছিল, কিন্তু এবারে ভোটের ফলাফলে দেখছি পুরো উল্টো রূপ। তো এটা কি আসলে মার্কিনীদের কোনো তাদের যে রক্ষণশীল মনোভাবের কোনো বহিঃপ্রকাশ কিনা? আমরাও এখনো বিষয়গুলো বিশ্লেষণের পর্যায়ে আছি যে এর আগে কখনো হিসেব নিকেশ এইভাবে আমরা উল্টে যেতে দেখিনি। অনেক সময় হয়তো সব জরিপ যে একবার প্রতিফলিত হয়েছে নির্বাচনে তাও না, এবং আপনি দেখেছেন যে আর্লি ভোটিং এর সময় আমরা একবার নেক টু নেক ফাইট বা হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আভাস পাচ্ছিলাম, কিন্তু সেটা যে এত ব্যবধানে হবে সেটা আমি মনে করি যে কেউই প্রত্যাশা করেনি। কোনো আন্তর্জাতিক গণমাধ্যম বলেন বা জরিপকারী প্রতিষ্ঠানগুলো বলেন, এমনকি সারা পৃথিবীতেও এটা নিয়ে চিন্তা ভাবনা চলেছে, বিশ্লেষণ চলেছে, কেউ একজন জয়লাভ করতেই পারতেন, কিন্তু সেটা এই পর্যায়ে হয়তো না। বিশেষ করে আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলো দেখেন এক এক করে, নারীরা অভিযোগ করেছেন, তাদের অ্যাবিউজের অভিযোগ রয়েছে, তিনি কাজ করিয়েছেন পয়সা দেননি এইরকম অভিযোগ তার বিরুদ্ধে আছে, তাই না, ট্যাক্স কর ফাঁকিদার অভিযোগ আছে। তো এত বড় বড় অভিযোগে একটা পাবলিক অফিসে যাওয়া কিন্তু ওই সমস্ত রাষ্ট্রে খুবই কঠিন কাজ। আবার উল্টা দিকে ক্লিনটনকেও বলতে হবে, যে হিলারি ক্লিনটনের কথা বলছি, যে একেবারে শেষ মুহূর্তে এসে আবার ইমেইলের বিষয়টা নিয়ে কি ধরনের প্রভাব পড়েছে ভোটারদের উপরে। তার আগে তো শেষ দিনটাতেও 9,500 ইমেইল ফাঁস আপনি দেখেন তখনও উইকিলিক 9,500 মেইল, সেটা কতটুকু তার শাস্তিযোগ্য না সেটা হয়তো বিশেষজ্ঞরা বিশ্লেষণ করছেন। কিন্তু এখন একটা প্রশ্ন উঠেছে যে যারা সমর্থক বা যারা ভোট দেবেন, আপনি জানেন প্রচুর সুইং ভোটার আছে, অর্থাৎ যারা তাদের মন স্থির করতে পারেনি, যেমন ব্যাটল গ্রাউন্ড স্টেট ছিল, সুইং স্টেট ছিল, এরকম সুইং ভোটারও আছে। সুতরাং তাদের উপরে আসলে ইমেল ফাঁসের ব্যাপারটা কি প্রভাব বিস্তার করেছে, যতই শেষে বলুক না কেন এফবিআই প্রধান যে এটার জন্য তাকে আলাদাভাবে কোনো জবাবদিহি করতে হবে না। এর আগে লিবিয়ার একটা ক্রাইসিস ছিল, আপনি জানেন তিনি সেক্রেটারি অফ স্টেট থাকাকালে বেনগাজিতে যে হামলায় মারা যায়, মার্কিন কনসুলেটে হামলা হয়েছিল। সবকিছুর পরে তিনি যে বড় যে জায়গাটা ছিল যে তিনি দীর্ঘদিন ধরে পাবলিক অফিসে ছিলেন, তিনি ফার্স্ট লেডি ছিলেন, তিনি সিনেটর ছিলেন নিউ ইয়র্কের মতো জায়গা থেকে, তারপরে তিনি সেক্রেটারি অফ স্টেট ছিলেন এবং পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি 100-র বেশি দেশ ব্যক্তিগতভাবে সফর করেছেন, কথা বলেছেন। এটা কিন্তু খুব সহজ বিষয় না মার্কিন সেক্রেটারি অফ স্টেট হিসাবে। এবং আবার একই সঙ্গে মনে রাখতে হবে যে তার সময় যুদ্ধগুলো যে একেবারে কোন পরিণতিতে আনা গেছে তাও কিন্তু না, আইএস সাংঘাতিকভাবে রাইজ করেছে, ইরাক যুদ্ধে তার প্রত্যক্ষ সমর্থন, এবং সেটা গোপন কোনো কিছু না, এবং সিরিয়ায় তার নিজস্ব স্ট্র্যাটেজি ছিল। এখন সবকিছু আমরা এটা চলবে অনেকদিন ধরে, এই বিশ্লেষণ চলবে। আমার খুব প্রাথমিক যেটা মনে হয় যে সমতে একটা বহিঃপ্রকাশ হচ্ছে যে আমেরিকার সমাজের যে বিভক্তিটা, যেটা আগের অংশেও বলছিলাম, সেই বিভক্তিটা চাকরিগত কারণে হতে পারে, অবস্থানগত হতে পারে, তাদের রেস অবস্থা, যদি মানে রেসের আমি বাংলা না করে রেস অর্থেই বলছি। সুতরাং তাদের যে বিভক্তিটা সেটা রেশিয়াল ডিভাইড সেখানে রয়েছে, সেখানে তাদের কর্মের ক্ষেত্রে বিভক্তি রয়েছে, সেখানে তাদের অভিবাসনের ক্ষেত্রে বিভক্তি রয়েছে। এখন সেই বিভক্তিগুলোর মধ্যে যদি আপনি যদি বলেন যে সংখ্যাগুরু শ্বেতাঙ্গ ভোটাররা যদি ট্রাম্পকেই পরিবর্তনের একটা নিয়ামক হিসেবে তারা মনে করে থাকে, যদিও আমি এখনো মনে করি যে ট্রাম্প নিঃসন্দেহে তাদের কাছে শ্রেষ্ঠ অপশন ছিল না, এবং একই রকম ভাবে হিলারিকেও যে পছন্দ করেন না সেটাও কিন্তু তারা প্রকাশ করেছেন। এবং বার্নি স্যান্ডার্সের কথাটা বলছিলাম, যে বার্নি স্যান্ডার্স একটা বড় সমর্থক গোষ্ঠী তৈরি করতে পেরেছেন তরুণদের মধ্যে, এবং যারা পরিবর্তন চায়। মনে রাখতে হবে এই পরিবর্তন সেই একেবারে সমাজতান্ত্রিক পরিবর্তন না, কিন্তু একটা সামাজিক পরিবর্তন ডাক তিনি দিয়েছিলেন। এবং পরে কিন্তু ঠিক স্পষ্ট হয়নি, যদিও তিনি সমর্থন দিয়েছেন হিলারিকে, যে বার্নি স্যান্ডার্সের সমর্থকরা কতখানি হিলারিকে ভোট দেবেন এবং বার্নি স্যান্ডার্স সেক্ষেত্রে কতখানি ভূমিকা রেখেছেন। এখন কে কতটুকু রেখেছেন তার চেয়ে বড় কথা যে দল যে ক্যাম্পেইন করেছে, প্রচার অভিযান করেছে, তারা তাদের মন জয় করতে পেরেছে কিনা, তারা তাদের সেই আস্থার জায়গাটা যেতে পেরেছে কিনা। তবে একটা জিনিস অন্তত এটুকু বলা যায়, আপনি যে তাদের সংরক্ষণবাদী মনোভাবের কথা বলছিলেন, যে এটা সত্যি আমেরিকা একটা সংরক্ষণবাদী মনোভাব কাজ করে। এমনি রিপাবলিকানদের কিছু অবস্থান আছে, আপনি যেমন গর্ভপাতের বিষয়ে বা সামাজিক কিছু বিষয়ে, বিবাহ সম্পর্কে বা সমকামীদের সম্পর্কে, কারণ তারা মনে করে যে তারা এক ধরনের সমাজের সংরক্ষণবাদী
একটা ধারণা, একটা মূল্যবোধ তারা ধারণ করেন। এখন যদি এই পরিবর্তন চাই এইটা মাথায় রেখে ভোটাররা একই সঙ্গে যদি তার সংরক্ষণবাদী মনোভাবকে তিনি রাখেন, এটা একটা দিক। আর একটা দিক আমার কাছে যেটা মনে হচ্ছে যে রীতিতে ক্যাম্পেইনটা করা হয়েছে সেখানে যে বিষয়গুলো তারা রিপাবলিকানরা বা ডোনাল্ড ট্রাম্প বলবার চেষ্টা করেছেন, তার একটা জিনিস দেখবেন বলা হয়েছে যে হিলারি ক্লিন্টন করাপ্ট, অর্থাৎ তিনি খুব সহজ সরল ভালো নির্ভেজাল প্রার্থী না। এখন বারবার এই কথাটা বলা হয়েছে, অনেকটা গোয়েবলসের তত্ত্বের মতো, যে বলতে 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 একসময় এটা প্রতিষ্ঠিত হয়ে যায়। আপনি খেয়াল করবেন বিভিন্নভাবে যে হিলারি ভণ্ড, তিনি এইটা, তাকে উইচের মতো শব্দ বলতেও তিনি পিছপা হননি। সবকিছু মিলে বারবার যখন বলছে যে তিনি করাপ্ট, এবং সেই করাপশনের সাথে যদি কেউ ইমেলকে যোগ করে, তার সঙ্গে যদি বেনগাজির ব্যাপারটাকে যোগ করে, মিলিয়ে ফেলে। এবং মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিক যারা বিভিন্ন যে রাজ্যগুলোতে হেরেছেন, তার সবগুলো কিন্তু আরবান না, শহুরে না, সেখানে একটা রুরাল কনটেক্সট আছে। এবং তারা যে খুব বেশি বাইরে জগতের খবর রাখেন, তারা ওই সোশ্যাল মিডিয়ার বাইরে বা টুইটারের বাইরে যে 4-5টা বা 8-10টা গণমাধ্যম থেকে তারা তুলনা করে দেখছেন, বাইরের লোকের সঙ্গে কথা বলছেন, বিষয়টা কিন্তু এরকম না। অনেক কনজারভেটিভ ভোটার আছেন, রক্ষণশীল ভোটার আছেন, যাদের মিডিয়ার জগৎটাও সীমিত, যাদের সামাজিকীকরণের জগৎটাও সীমিত। অতএব হিলারি করাপ্ট, হিলারি পারবেন না, বা হিলারির এই ব্যর্থতা আছে। এবং যে কথাটা আমি আগের অংশ বলছিলাম আপনাদের সংবাদে, একটা স্ট্যাবলিশমেন্ট বিরোধী মনোভাব ট্রাম্প প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তো এর সবগুলোর যে একক ভূমিকা পালন করেছে সেটি বলবো না। তাহলে শেষমেশ বলা যায় যে ভোটাররা আসলে ট্রাম্পের প্রতি কোন বিষয়গুলোতে মূলত আস্থা রেখে? আর এক্ষেত্রে আমি একটু এখানে আসলে অ্যাড করতে চাই যে এখানে আসলে যেহেতু ট্রাম্পকেই তারা বেছে নিয়েছে, যেই দিকগুলো বিবেচনা করে বেছে নিক না কেন, এক্ষেত্রে আসলে পরবর্তী ইম্প্যাক্টটা কেমন হতে পারে বা এইটাই এখন গুরুত্বপূর্ণ। আপনি যদি যে কথা বলছিলেন যে আমরা ধরে নিই যে যদি তারা ডোমেস্টিক ইস্যুজেই ট্রাম্পকে দেয়, আমি আগে বলছি ওগুলো খুব বড় ইস্যু, পরিবর্তন কিভাবে তারা তাকে দেখে। যে লোকটা কখনো কোনো পাবলিক অফিসে যায়নি, মনে রাখতে হবে যে তার কখনো সরকারি কোনো কাজ বা সেনাবাহিনীতে তার সার্ভিস দেওয়ার কোনো অভিজ্ঞতাই নেই, যেখানে তার প্রার্থী 25 বছর 30 বছর এই কাজে আছে। অর্থাৎ এত কম নিষেধ যে যেখান থেকে একটা স্থানীয় রিপ্রেজেন্টেটিভ হওয়া খুব কঠিন, একেবারেই কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়া। সেখানে তিনি প্রেসিডেন্ট। এখন তিনি যে কমিটমেন্টগুলো করেছেন সেটি কতখানি তার ক্ষেত্রে বাস্তবায়নযোগ্য। ট্যাক্সের ক্ষেত্রে বলছেন যে তিনি কর্পোরেটের উপর ট্যাক্স কমাবেন, অর্ধেক করে আনবেন। এখন কর্পোরেট, তিনি নিজেও একজন কর্পোরেটের প্রতিনিধি ওইভাবে যদি বলি, এখন সেই ট্যাক্স কমালে আসলে বাকি ট্যাক্স কর্পোরেটরা আগ্রহী হয়ে কতখানি জনকল্যাণে ব্যয় করবে, সেটা একটা বড় প্রশ্ন। সেটা আসলে এরকম অনেক প্রসঙ্গই চলে আসছে, কিন্তু শেষমেশ আমরা দেখে নিলাম পরবর্তী হোয়াইট হাউসের চাবি আসলে কার হাতে তৈরি করা, সেটা আসলেই কতখানি বাস্তবে সম্ভব হবে। অনেক ধন্যবাদ আমাদের সময় স্টুডিওতে আসার জন্য। আপনাদেরও ধন্যবাদ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর দরপতন হয়েছে এশিয়ার শেয়ার বাজারে। জাপানের শেয়ার বাজারে নিক্কেই সূচকে দরপতন হয়েছে 5.4%। হংকংয়ের শেয়ার বাজারে হেংসেং সূচকের দরপতন হয়েছে 2.9%। সেই সঙ্গে সাংহাই কম্পোজিট সূচকের দরপতন হয়েছে 0.3%। দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারের কসপি সূচকের দরপতন হয়েছে 2.7%। কমেছে অস্ট্রেলিয়ার ASX শেয়ারের সূচক। পাশাপাশি জাপানি মুদ্রা ইয়েনের বিপরীতে কমেছে ডলারের মান। পুঁজিবাজার বিশ্লেষকরা পূর্বাভাস দিচ্ছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ার বাজারেও সূচকের দরপতন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মিয়ানমারের বিমান বাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমারের বিমান বাহিনীর প্রধান খিন অং মিনত সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পর বাংলাদেশ ও মিয়ানমারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উভয় দেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাতে নিউ ইয়র্কে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন তুষার আব্দুল্লাহ। দর্শক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন তুষার আব্দুল্লাহ। অবশেষে আমেরিকা কিন্তু পরিবর্তনকে বেছে নিল। তারা যে অভিজ্ঞতাকে তারা গ্রহণ করলো না, কারণ হচ্ছে যে কথাটি
বলা হচ্ছিল যে আমেরিকাকে শক্তিশালী করা, আমেরিকাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা, কর্মসংস্থানের যে বিষয়গুলো ট্রাম্প নিয়ে এসেছিলেন সেই দিকেই কিন্তু আমেরিকার ভোটারদেরকে আমরা যেতে দেখলাম এবং দেখা গেল যে 218 হিলারি ক্লিন্টন এবং 278 ডোনাল্ড ট্রাম্প। এই যে পরিস্থিতি, এবং আমরা যেটা আগেও বলছিলাম যে বিভিন্ন অঙ্গরাজ্যগুলোতে যখন ভোটারদের সঙ্গে কথা বলেছি তখনও কিন্তু আমরা এই আভাসটুকু অন্তত পেয়েছি এবং আপনাদেরকে জানিয়েছি যে আমেরিকার নাগরিকরা যতটা হিলারি ক্লিন্টনকে বলছেন যে তারা ডেমোক্রেটদের সঙ্গে আছেন, কিন্তু সেই থাকাটা কিন্তু ডেমোক্রেট সমর্থকরা কিন্তু ছিলেন বার্নি স্যান্ডার্সের সঙ্গে। কিন্তু বার্নি স্যান্ডার্স যখন সরে যান এই প্রেসিডেন্ট প্রার্থিতার পদ থেকে, তারপর কিন্তু হিলারি ক্লিন্টনের সঙ্গে তরুণরা যে ছিলেন না, তরুণরা একটা বড় অংশের ভোটার ছিলেন। আমরা দেখতে পেলাম জরিপে বা পরবর্তী পরিসংখ্যানে দেখতে পেলাম যে 4% কিন্তু তরুণ কম ভোট গিয়েছে, সেটা একটা প্রভাব পড়েছে। এবং সার্বিকভাবে যে কর্মসংস্থানের যে বিষয়গুলি ছিল এবং বিশ্বস্ততা একটা বড় বিষয়। এবং বলা হচ্ছে যে হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক পররাষ্ট্র নীতি বিষয়ক সম্পর্কগুলো ছিল সেগুলো আমেরিকার সাধারণ ভোটাররা বা সাধারণ নাগরিকেরা খুব ভালো চোখে দেখেননি এবং তারা ভেবে নিয়েছেন যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তার যে নীতি, বারাক ওবামার যে নীতি, সেই নীতি থেকে খুব তিনি দূরে সরে আসতে পারবেন না। এবং ডেমোক্রেটদেরকে তৃতীয়বারের মতো, অর্থাৎ হিলারি পরিবার, ক্লিন্টন পরিবারকেও কিন্তু তৃতীয়বারের মতো আবার এই হোয়াইট হাউসে তারা পাঠাতে রাজি হননি। তারা দেখতে চেয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প যে পরিবর্তনের কথা বলেছেন, তিনি আমেরিকাকে শক্তিশালী করার কথা বলেছেন, তিনি কতটুকু করতে পারবেন, কতটুকু করতে চান তা তারা দেখতে চেয়েছেন। এবং আমরা ডোনাল্ড ট্রাম্প যে বিজয়ের ভাষণটা দিয়েছেন, এখানে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করবেন যে তিনি নির্বাচনী প্রচারণার সময় যেভাবে বক্তব্য দিয়েছেন, ফলাফল ঘোষণার পর হিলারি ক্লিন্টন পরাজয় মেনে নেওয়ার পর কিন্তু ওই যে পরিবর্তনের কথা বলছিলাম, আমরা কিন্তু কিছুটা পরিবর্তন ডোনাল্ড ট্রাম্পের এই বক্তৃতার মধ্যেও দেখতে পেলাম যে রাষ্ট্রপতি হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে তার বক্তব্যতে কিন্তু একটা পরিবর্তন এসেছে। তিনি হিলারি ক্লিন্টনের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তিনি যে কাজ করেছেন তাতে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে শুরু থেকেই তিনি অবকাঠামো খাতে মনোযোগ দর্শক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে 278টি ইলেকটোরাল ভোট পেয়ে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে নিউ ইয়র্ক থেকে আমাদের সরাসরি জানাচ্ছিলেন তুষার আব্দুল্লাহ। দুপুরের সময় আরো থাকছে। এবার চট্টগ্রাম বন্দর থেকে ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ডে পর্যটক পরিবহনের পরিকল্পনা, বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মিয়ানমারের বিমান বাহিনীর প্রধান সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমারের বিমান বাহিনী প্রধান খিন অং বিনোদ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পর বাংলাদেশ ও মিয়ানমারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উভয় দেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত 6 নভেম্বর আনসার সদস্যদের ওপর হামলার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে সময় সংবাদ। ফুটেজে দেখা যায় সন্ধ্যা 6:30টার দিকে হলুদ রঙের টি শার্ট পরিহিত এক যুবক 3 নং বহির্গমন টার্মিনালের ভেতরে প্রবেশের চেষ্টা করছে। এ সময় তার হাতে ছোড়া সদৃশ একটি বস্তু দেখা যায়। প্রথমে একজনকে আঘাত করে সামনে এগিয়ে যায় সে। ঘটনার সময় বিমানবন্দরে যাত্রী সহ অন্য সবাই ভয়ে ছুটোছুটি করতে থাকেন। এক পর্যায়ে কিছুটা দৌড়ে থামে হামলাকারী। সে সময় তাকে আটকাতে চারপাশ থেকে ঘিরে ধরেন নিরাপত্তা কর্মীরা। আর হামলাকারী ভেতরে প্রবেশে ব্যর্থ হয়ে হামলা চালায় আনসার সদস্যদের ওপর। তার আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন এক নিরাপত্তা কর্মী। এ সময় তাকে আটক করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পুরো ঘটনাটি ঘটে মাত্র 1 মিনিট সময়ের মধ্যে। বিভিন্ন সময়ে নগরীর সবুজায়নের নানা উদ্যোগ নেওয়া হলেও আদৌ তা কোনো কাজে আসেনি। প্রতিদিন বাড়ছে গাড়ির সংখ্যা, বাড়ছে নিঃশ্বাসে যাওয়া নানা বিষাক্ত উপাদানের মাত্রা, সেই সঙ্গে অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলা ধুলার দৌরাত্ম্য।
এমন অবস্থায় সিটি কর্পোরেশন থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা খুবই অপ্রতুল জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন পরিত্রাণ পেতে সবুজের বিকল্প নেই। তবে সিটি কর্পোরেশন সবুজায়নে উদ্বুদ্ধ করতে বলছে কেউ ছাদে বাগান করলে 10% ট্যাক্স মওকুফ করা হবে। আরো জানাচ্ছেন কামরুজ্জামান মামুন। এটি রাজধানীর এক সময়ের চিত্র। ছিল সবুজ আর তার সাথে ছিল বসবাসের ভালো লাগা। আজকের রাজধানী ঢাকা বহুতল ভবনে ঠাসা, কোথাও সবুজের আশ্রয় নেই। দখল হয়েছে তা, তোলা হয়েছে ইটকাঠ পাথরের পাহাড়। হারিয়েছে সবুজ আর হারিয়েছে ঢাকাবাসীর মনের প্রশান্তি। পরিবেশবিদদের মতে একটি নগরীর মোট জনসংখ্যার 3 গুণ গাছ থাকা জরুরি, কিন্তু 2 কোটির বেশি মানুষের নগরে গাছ আছে কটি তার সংখ্যা সঠিক জানে না কেউ। সম্প্রতি সিটি কর্পোরেশন থেকে রাজধানীর অনেক ওভারব্রিজ ঘিরে রোপণ করা হয়েছে ঝুলন্ত কিছু গাছ। সাধারণ বিশেষজ্ঞরা বলছেন এটি প্রকৃত সবুজায়ন হতে পারে না, বলা যেতে পারে সৌন্দর্য বর্ধন। ওভারব্রিজ বলেন, ফ্লাইওভার বলেন, এই যে টপগুলো বসানো হচ্ছে এটা হচ্ছে সৌন্দর্যবর্ধক বলতে পারেন, সেক্ষেত্রে বনায়নের জন্য কিন্তু উপযোগী না। শীত কিন্তু 4-5 মাস থাকার কথা, এখন কিন্তু আমরা ডিসেম্বর লাস্ট থেকে তাও হালকা শীত থাকে ঢাকায়, তাপমাত্রা কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। তো গাছপালা তো দরকার। শুধুমাত্র সবুজ লেপন নয়, সবুজায়ন শুধু কতগুলো উড়াল পথকে বা উড়াল সেতুকে কতগুলো লতাপাতা লাগানো নয়। মেয়ররা যদি দৃঢ়তার সঙ্গে এই উন্মুক্ত স্থান, খেলার মাঠ, সেগুলো চারপাশে যত বাণিজ্যিক কার্যক্রম আগের মেয়ররা বা অন্যকে অন্যায়ভাবে দিয়েছে সেগুলো সমস্ত কিছু উচ্ছেদ করে সবুজায়নের উদ্যোগ গ্রহণ করেন, আজকে আগামী 1 বছর 1.5 বছরের মধ্যে নগরীর চেহারা পাল্টে যাবে। এমত অবস্থায় ছাদ বাগান হতে পারে ছোট একটি সমাধান। ঢাকার বাসিন্দা নাজিম আলী নিজ উদ্যোগে বাড়ির ছাদে রোপণ করেছেন 50-এর অধিক ফলদ বনজ ঔষধি গাছ, যা কিছুটা হলেও প্রশান্তি এনে দেয়, প্রশমিত রাখে ভবনের তাপমাত্রা। সন্তানকে যেভাবে আমরা পালন করি, গাছগুলি ঠিক আমরা ওইভাবে পালন করে বড় করতেছি। প্রশ্ন, প্রতিশ্রুতি অনুযায়ী সবুজ নগরী নির্মাণে সফল কতটুকু? উত্তরে মেয়র বললেন, বাড়ির ছাদ কিংবা বারান্দাতে বাগান করলে তাদেরকে হোল্ডিং ট্যাক্স থেকে 10% আমরা রিবেট দিব। গাছ দিয়ে আমরা বনায়ন করে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছি। কবি বন্দে আলী মিয়া বলেছেন, আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন আছে সেথা সবে মিলে আত্মীয় হেন। রাজধানী ঢাকায় সে আত্মীয়তা চোখে পড়ে না। মানুষ নির্বিচারে কেটেছে গাছ, বিপর্যয়ের মুখে পড়েছে পরিবেশ। বিশেষজ্ঞরা বলছেন সবুজের বিকল্প শুধু সবুজই হতে পারে। আর তাই তো রাজধানীর ফাঁকা ছাদগুলোকে বনায়নের আওতায় নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তারা। তবে এখানেও প্রশ্ন থেকে গেছে, রাজধানীর ফাঁকা ছাদগুলো অবকাঠামোগতভাবে বনায়নের উপযোগী তো? কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। খাদ্যবান্ধব কর্মসূচিকে সরকার কোনোভাবে বিতর্কিত হতে দেবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। চাল বিতরণে যারা অনিয়ম করবে তারা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসকের আয়োজনে নিরাপদ খাদ্য আইন 2013 বাস্তবায়নে জনসচেতনতার শীর্ষক এক কর্মশালায় খাদ্যমন্ত্রী একথা বলেন। 50 লক্ষ পরিবারকে 10 টাকা কেজিতে চাল দেব। কোন অবস্থাতে এই কর্মসূচিকে আমরা বিতর্কিত হতে দেব না। যার ফলশ্রুতিতে দেখেন আমরা এই পর্যন্ত অনেক ডিলারদের আমরা বাতিল করছি। 60-70 জন ডিলারকে 62 জন ডিলারের ডিলারশিপ আমরা ইতিমধ্যে বাতিল করেছি এবং আমাদের দলীয় লোকজনকে পর্যন্ত আমরা গ্রেফতার করতে কুণ্ঠাবোধ করি নাই। অনেক চেয়ারম্যান মেম্বার গ্রেফতার হয়েছেন, অনেক ডিলার গ্রেফতার হয়েছেন, অনেককে জরিমানা করেছে, তারা আমার সরকার দলীয় লোক। আমরা কাউকে কিন্তু ছাড় দেই নাই এবং আমরা এই কর্মসূচিটাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য যত কঠোর পদক্ষেপ নেওয়ার দরকার ইনশাল্লাহ সেই পদক্ষেপ আমরা নিচ্ছি। প্রথম দিকে যেরকম অনেকটা অনিয়ম ছিল, সেই অনিয়ম কিন্তু ক্রমান্বয়ে কমে আসছে। এখন অনেকে কার্ড ফেরত দিয়ে যাচ্ছেন, একটা কমে আসছে। আমরা কিন্তু কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেব না। দেখছেন দুপুরের সময়। শুনেছেন ত্বক কিছু বলছে। পণ্য পরিবহনের পাশাপাশি বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোতে নৌপথে পর্যটক পরিবহন করতে চায় দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম। অত্যাধুনিক বিশেষ ক্রুজের মাধ্যমে ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং থাইল্যান্ডে পর্যটক পরিবহনের পরিকল্পনা নিতে যাচ্ছে সংস্থাটি। পণ্য পরিবহনে বিদ্যমান নৌ রুটের সাথে চালু করা হবে এরই মধ্যে বন্ধ হয়ে যাওয়া অন্যান্য রুটগুলো। সরকারিভাবে চুক্তি সম্পন্ন হওয়ার পর এই অংশটিকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার আগে চট্টগ্রাম বন্দর দিয়ে জাহাজযোগে পবিত্র হজ পালনে সৌদি আরব যেত এই অঞ্চলের হাজার হাজার মানুষ, কিন্তু আকাশপথ সহজলভ্য হয়ে ওঠায় নৌপথে হজ পালন অনেকটা বন্ধ হয়ে যায়।
উন্নত বিশ্বের সব দেশে নৌপথকে ব্যবহার করে এগিয়ে নিচ্ছে পর্যটন শিল্পকে, কিন্তু সম্ভাবনা থাকা সত্ত্বেও এই সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। তবে এই নৌরুটকে নতুনভাবে কাজে লাগানোর চিন্তা ভাবনা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমরা যাতে সি ক্রুজকে জায়গা দিতে, বার্থিং করার সুযোগ দিতে পারি, এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং এটাও আমরা চিন্তা ভাবনা করছি। এবং এটা যদি হয় তাহলে আমার মনে হয় যে সবাই আমরা বিভিন্ন দেশের জনগণের মধ্যে আরো দৃঢ় বন্ধন স্থাপিত হবে। আগামীতে বাংলাদেশের সাথে থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং মিয়ানমারের হতে যাওয়া কোস্টাল শিপিং বিজনেস চুক্তিতে এই বিষয়টি রাখা দরকার বলে মনে করেন জাহাজ ব্যবসার সাথে সম্পৃক্ত এই ব্যবসায়ী। পার্শ্ববর্তী দেশগুলো প্লাস আমাদের দেশের যারা টুরিস্টের বড় বড় অর্গানাইজেশনগুলো আছে, তারা যদি উদ্যোগ নেয়, আমার মনে হয় এটা খুব সহজেই কিন্তু আপনার বাস্তবায়ন সম্ভব। তবে নানা সীমাবদ্ধতার কারণে সরকারিভাবে নৌপথে পর্যটক পরিবহন সফল নাও হতে পারে বলে আশঙ্কা চেম্বার সভাপতির। তার মতে সরকারি পর্যায়ে চুক্তি হলো তার জন্য বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া হয়। G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ট্যুরিজম সেক্টরে এগুলিকে এমইউ আনতে হবে, এগ্রিমেন্ট সাইন করতে হবে, এটা ফলো আপ করে এখানে একটা রুলস করতে হবে, এবং রুলস করার পরে যদি প্রাইভেট সেক্টরকে এটা ছেড়ে দেওয়া হয় তাহলে দে ক্যান ডু এভরিথিং ইজিলি। এবং এইটা ক্রুজটা করলে পরে এক দেশের সাথে আরেক দেশের কানেক্টিভিটিটাও ভালো হবে। চট্টগ্রাম বন্দরে বিদ্যমান 16টি জেটিতেই সব ধরনের জাহাজ ভেড়ার সুবিধা থাকায় পর্যটকবাহী ক্রুজ ভেড়ার জন্য নতুন করে জেটি নির্মাণের প্রয়োজন হবে না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতে 500 ও 1000 রুপির নোট নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। এরপর গতকাল মধ্যরাত থেকে নোটগুলো বাজার থেকে প্রত্যাহার করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঘোষণার পরপরই অর্থ উত্তোলনের জন্য বুথগুলোর সামনে দেখা গেছে লম্বা লাইন। মূলত দুর্নীতি ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ঘোষণার পর স্থানীয় সময় গতরাত 12টা থেকে ভারতে অচল হয়ে যায় 500 ও 1000 রুপির নোট। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে হঠাৎই ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। হট করে এই সিদ্ধান্তটা নিয়ে এরকম ভাবে টাকাটাকে করে দেওয়া, ব্যান্ড করে দেওয়া, সেটা ঠিক মানে এত তাড়াতাড়ি ঠিক হয়নি। খুবই প্রবলেম, কারণ হঠাৎ করে আপনি আজকে বললেন কালকে 500 টাকা 1000 টাকা উঠে যাবে, এটাও তো কখনো সম্ভব না, কারণ দেশে এরকম কোটি কোটি টাকা রয়েছে, প্রত্যেক মানুষের কাছে এরকম টাকা রয়েছে। একটা উপায় তো থাকার দরকার ছিল, হঠাৎ করেই এমন সিদ্ধান্ত। বাজারে 500 রুপির পণ্য কিনতে গিয়ে কি আলাদা আলাদা 100 রুপির নোট দিব? সরকারের উচিত ছিল পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা। তবে দুর্নীতি ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জনগণকে উদ্বিগ্ন না হয়ে 11 নভেম্বর থেকে ব্যাংক ও পোস্ট অফিসের মাধ্যমে পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি রোধেই এই নোটগুলো বন্ধ করেছি আমরা। এখানে আরো 50 দিন সময় আছে পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করার। উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। সন্ত্রাসবাদ নির্মূলের অনেক পদক্ষেপের এটি একটি। নভেম্বর 2016 in recent years foreign 500 এবং 1000 রুপির নোটগুলো থেকে জাল নোট তৈরি খুব সহজ। নিরাপত্তাজনিত কারণেই এই নোটগুলো বন্ধ করে দিয়েছি। 10 নভেম্বর বাজারে নতুন 500 রুপি ও 2000 রুপির নোট ছাড়া হবে। ঘোষণায় আরো বলা হয় আগামী 30 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের পুরাতন নোট জমা দিয়ে নতুন নোট সংগ্রহ করতে হবে। সময় সংবাদ, কলকাতা। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যার তুলনায় পর্যাপ্ত আবাসিক হল না থাকায় আবাসিক সুবিধা থেকে বঞ্চিত 2/3 শিক্ষার্থী। এছাড়াও রাজনৈতিক হস্তক্ষেপে বহিরাগতদের হলে অবস্থানগত সিট বন্টনে বৈষম্যের কারণে আবাসন সমস্যা আরও প্রকট হচ্ছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। আবাসন সমস্যা সমাধানে নতুন হল নির্মাণ সহ পুরাতন ও ঝুঁকিপূর্ণ হলগুলো ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সাদিকুর রহমানের রিপোর্ট। 4 সিটের এই রুমে গাদাগাদি করে থাকেন 20 থেকে 25 জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আবাসিক হলেই গণরুম নামে পরিচিত এমন রুম আছে বেশ কয়েকটি করে। গ্রীষ্মকালে এসব রুমে তীব্র গরম আর ঝাড়পোকার কামড় সহ্য করে কোনো রকমে রাত কাটান প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। সিট বরাদ্দ পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হয় দ্বিতীয় অথবা তৃতীয় বর্ষ পর্যন্ত। সময়ের আবর্তনে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সে তুলনায় বাড়েনি আবাসন সুবিধা। আর তাই দেশের বিভিন্ন প্রান্তের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে পড়তে হচ্ছে নানামুখী সমস্যায়। রাত্রের বেলা একটা শার্ট রাখছি, এখন সকালে ক্লাসে যাবো উঠে দেখতেছি শার্ট নাই, আমার আগে আরেকজন নিয়ে গেছে। আমরা তো বারান্দাতে থাকি,
রাতে যেমন কষ্ট হয়, দিনেও কষ্ট, বৃষ্টির সময় অনেক বেশি কষ্ট। সার্ফোকা যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। বহিরাগত যেসব স্টুডেন্ট থাকে তাদেরকে যদি আমরা আমাদের হল থেকে যদি বের করতে পারি, তাহলে আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটির যে আবাসন সংকট সেটা অনেকটাই কমে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ মিলিয়ে প্রায় 37,000 শিক্ষার্থীর জন্য মোট 19টি হলে আসন সংখ্যা মাত্র 13,127টি। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো উপায় না পেয়ে হলের মসজিদ আর বারান্দায় থাকছে অনেক শিক্ষার্থী। রাজনৈতিক হস্তক্ষেপে বহিরাগত এবং অবৈধ ছাত্রদের দখলে রয়েছে অনেক সিট। যে অভিযোগটা আসছে সেই অভিযোগ সম্পর্কে আমরা ভিসি স্যারের সাথে কথা বলেছি, ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, বিভিন্ন হল প্রভোস্টের সাথে আমরা কথা বলেছি, যাতে মাস্টার শেষ করে দীর্ঘদিন যাতে এই হলে না থাকতে পারে এবং বহিরাগতরা যাতে এই হলে না থাকতে পারে। আবাসন সমস্যা সমাধানে হল নির্মাণের পর্যাপ্ত জায়গা না থাকায় পুরাতন হল ভেঙে বহুতল নতুন ভবন নির্মাণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশে যে উন্মুক্ত জায়গাটি আছে সেই জায়গায় একটি সুউচ্চ এক্সটেনশন ভবন নির্মাণের পরিকল্পনা আমরা করেছি। 20 তলা ভবন যদি করি আমরা জোহরক হলের জায়গায়, তাহলে সূর্য সেন হল এবং মহসিন হলের ছাত্রদেরকে আমরা এখানে শিফট করতে পারব। সঠিক সময়ে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হলে আগামী 3 বছরের মধ্যে অনেকটাই সমাধান হবে শিক্ষার্থীদের আবাসন সমস্যা, এমনটাই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। বিপিএল এ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। সন্ধ্যায় রংপুর রাইডার্স লড়বে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে। রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন এলাকায় ডাকাতির মামলায় 4 পুলিশ সহ 5 জনের 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস.এম. কুদ্দুস-জামান এ রায় দেন। গত বছরের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুর থেকে শাহিন নামের এক ব্যক্তির পাঠানো স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ প্রয়োজনীয় মালামাল গ্রহণ করতে বিমানবন্দরে যায় তার ভাগ্নে সাইফুল। মালামাল নিয়ে ফেরার পথে রেল স্টেশন এলাকায় তাদের গাড়ি গতিরোধ করে এপিবিএনে কর্মরত 2 এএসআই সহ 5 জন। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় পরের দিন রেলওয়ে থানায় ডাকাতি মামলা করেন সাইফুল। ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দিও দিয়েছে অভিযুক্তরা। প্রত্যেককে 10 বছর করে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি 10,000 টাকা করে জরিমানা করেন আদালত। 2 জন এএসআই, 2 জন কনস্টেবল আর 1 জন ছিল পাবলিক। আমরা প্রুভ করতে পেরেছি 164 করা হয়েছে। সবগুলো দেখে 4 জনকে 5 জনকেই 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে, 10 বছরের জেল দেওয়া হয়েছে। যদি টাকা না দিতে পারে আরো 2 মাসের জেল বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র আসামিদের রিমান্ডে নেওয়ার পরে 164 বেসিসে সাজাটা দেওয়া হয়েছে। সার্বিক বিবেচনায় বিজ্ঞ আদালত এই রায়টা সঠিকভাবে দিতে দেয় নাই। আমরা এখানে উচ্চ আদালত আপিল করব। টাঙ্গাইলে আইনি জটিলতায় বছরের পর বছর ঝুলে আছে ধর্ষণ ও নারী নির্যাতনের অধিকাংশ মামলা। এতে নানা হয়রানির শিকার হচ্ছেন বিচারপ্রার্থীরা। জেলা পুলিশ সুপার বলছেন, নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দিলেও বিচারক ও এজলাস কম থাকায় মামলাগুলো নিষ্পত্তিতে দেরি হচ্ছে। তবে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের প্রধান আইনজীবীর দাবি, সাক্ষী সংকটে কিছু মামলা আটকে থাকলেও অধিকাংশই দ্রুত নিষ্পত্তি হচ্ছে। টাঙ্গাইল প্রতিনিধি কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ধর্ষণ ও নারী নির্যাতনের মতো জটিল মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে 2011 সালে টাঙ্গাইলে গঠিত হয় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল। অথচ বছরের পর বছর পার হবার পরেও আটকে আছে বহু মামলা। এতে ভোগান্তির শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা। আমার 7 বছরের মেয়ে দর্শন করে মাইরা ফেলাইছে, কোর্টে আসতেছি গেতাছি, তারিখ দিতেছে। নারী নির্যাতনের মামলা আমি 5 বছর ধরে ভুগতেছি। পয়সা খাবার নিকা আমার 4টা গরু আছে, গরু বেচাইছে, ছাগল আছে, গড়া বেচাইছে, জমিন আছে 10 কাঠা বেচাইছে। এখন আমার বলছি কিছুই নাই। আইনজীবীরা জানান, মামলার তুলনায় বিচারক ও এজলাস কম থাকায় ধর্ষণ ও নারী নির্যাতনের মামলাগুলো অনেকদিন আটকে থাকছে। একটা কোর্টের জন্য অনেক মামলা দীর্ঘায়িত হয়, বাদী ইন্টারেস্ট সরাই ফেলে। মামলার সংখ্যা বেশি থাকার কারণে একটা কোর্টের পক্ষে নিষ্পত্তি করা দুরূহ ব্যাপার। তবে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী বলছেন, সাক্ষী, পুলিশ কর্মকর্তা ও কর্তব্যরত ডাক্তারদের প্রতিবেদন সময় মতো না পাওয়ায় কিছু মামলা বিলম্ব হলেও বেশিরভাগই দ্রুত নিষ্পত্তি হচ্ছে। ধর্ষণ সংক্রান্ত মামলা, সেই সমস্ত মামলার সাজা
প্রতি মাসে 2-1টা কেস হচ্ছে যাবজ্জীবন, এবং এখানে ফাঁসিও হয়েছে 3-4টা মামলায়। অবশ্য জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তার দাবি, মামলার পর অপরাধীদের গ্রেপ্তার ও নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে। নারী নির্যাতন মামলায় পুলিশ 30 দিন সময় পায়, পুলিশ সুপার আরো 1 মাস বর্ধিত করতে পারে। অর্থাৎ নির্ধারিত সময়ের ভিতরে কিন্তু তদন্ত আমার শেষ করতে হচ্ছে এবং আমরা করে দিচ্ছি। সরকারি হিসেব অনুযায়ী টাঙ্গাইলের 12টি উপজেলায় গত 10 মাসে নারী নির্যাতনের 310টি ও ধর্ষণের 58টি মামলা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে 150টি, আর ট্রাইব্যুনাল গঠনের পর এখনো নিষ্পত্তির অপেক্ষায় আছে 2200টি মামলা। সময় সংবাদ, টাঙ্গাইল। কদিন বাদেই শুরু হতো আমনের ফসল ঘরে তোলার মহোৎসব, কিন্তু টানা বর্ষণে মাদারীপুরের অধিকাংশ জমির ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। এতে দিশেহারা জেলার কয়েক হাজার কৃষক। তাদের অভিযোগ, ধান তলিয়ে গেলেও কৃষি বিভাগ থেকে পাওয়া যায়নি কোনো সহযোগিতা। আর কৃষি বিভাগের দাবি, 10 কোটি টাকা ক্ষতি দেখিয়ে কৃষকদের নামের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 6 জ্যৈষ্ঠ জমিতে রোপা আমন করছি, তার ভিতর 5 জ্যৈষ্ঠ জমিয়েই পানির সাথে মিশে গেছে, তা দেওয়ার মতো কোনো কায়দা নাই। কৃষি ব্যাংক থেকে 40,000 টাকা ঋণ নিয়ে রোপা আমনের চাষাবাদ করেন মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুরের কৃষক আব্দুল হাকিম সর্দার। কিন্তু গত কদিনের টানা বৃষ্টিতে তার জমির আধা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাংক ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। শুধু আব্দুল হাকিম সর্দারই নন, তার মতো জেলার প্রায় 10,000 কৃষকের আর কিছুদিন পরই আমনের ফসল ঘরে তোলার কথা ছিল। কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে 1700 হেক্টর জমির আমন জমিতেই নষ্ট হচ্ছে। অপেক্ষাকৃত উঁচু জমির ধানগুলো নুয়ে পড়েছে ঝড়ো বাতাসে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, এ বিষয়ে কৃষি বিভাগ থেকে পাননি কোনো পরামর্শ। 2.5 জ্যৈষ্ঠ জমিতে আর কি আমন ধান বুনাইছিলাম আমি, সে ধান আমার সবই মারি গেছে। চারা কিনতে হয়েছে, বদলা দিতে হয়েছে, অনেক টাকা গেছে, সার ঠার দিয়ে অনেক লস আমাদের। আমরা গরিব কৃষক, আমরা চাই সরকার আমাদের সাহায্যের হাত বাড়াই দেব। তবে জেলার কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার দাবি, ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়ার পাশাপাশি নামের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে আর্থিক সহযোগিতা সরকারি পক্ষ থেকে যেটা দেওয়া হবে সেটা আমরা কৃষকদের মাঝেই দেব। মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তাগণকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা কৃষকদের পাশে থেকে সার্বক্ষণিক পরামর্শ দেবে যাতে পাকা ধান দ্রুত কর্তন করতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে এবার মাদারীপুরে 8160 হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। শেরপুরে 3 দিন ব্যাপী জেলা ইজতেমাকে সামনে রেখে পুরোদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। আগামীকাল বৃহস্পতিবার আসরের নামাজের পর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হবে বিশেষ এই ইজতেমা। আয়োজকরা জানান, পৌর শহরের মৃগী নদীর তীরে ভাটারঘাট ঈদগাহ ময়দানে অনুষ্ঠেয় ইজতেমা শেষ হবে 12 নভেম্বর। এতে ভারত, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড সহ বেশ কয়েকটি দেশের মুরব্বীরা বয়ান করবেন। লক্ষাধিক মুসল্লির থাকা খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। বিশুদ্ধ পানির জন্য 20টি নলকূপ ও 1000 লিটারের 20টি পানির ট্যাঙ্ক বসানো হয়েছে। সার্বিক নিরাপত্তায় 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বিপিএল এর খবর। বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাজশাহী কিংসের মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স। ম্যাচে টস জিতে এখন ব্যাট করছে খুলনা। শেষ খবর পাওয়া পর্যন্ত মাহমুদুল্লাহর দলের সংগ্রহ 1 উইকেটে হারিয়ে 43 রান। বিপিএল এর চতুর্থ আসরে সম্পূর্ণ নতুন রূপে এবার অংশ নিয়েছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। দেশি ও বিদেশি মিলিয়ে দু দলই বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে। মিরপুরে শুরুতে ব্যাট করতে নেমে মোটামুটি শুরু করেন 2 ওপেনার আব্দুল মজিদ ও নিকোলাস পুরান। রাজশাহীর বোলারদের মোকাবেলা দেখে শুনে খেলেন 2 ব্যাটসম্যান। তবে দলীয় 18 রানে মিরাজের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নিকোলাস পুরান। এখন দলের হাল ধরেছেন মজিদ ও ওয়েসেলস। বিপিএল ক্রিকেটের আরো খবর। বিপিএল এর চতুর্থ ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে লড়বে রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। নতুন করে শুরু হওয়া আসরের চতুর্থ ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসের কমতি নেই রংপুর রাইডার্স অধিনায়ক নাইম ইসলামের। পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদির রাইডার্সের সবচেয়ে বড় বিজ্ঞাপন। এছাড়া তেমন কোনো বড় নাম না থাকলেও ব্যাটিং বোলিংয়ে রাইডার্সের কম্বিনেশন দারুণ। তবে প্রথমবারে
বিপিএলে অধিনায়কত্ব পাওয়ায় কোনো চাপ অনুভব করছেন না নাইম। এদিকে প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 29 রানে হারিয়ে দারুণ শুরু করেছে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। প্রথম ম্যাচেই 50 তুলেছেন ভাইকিংস অধিনায়ক। শোয়েব মালিক, মোহাম্মদ নবী, টিমাল মিলসদের পারফরম্যান্সও ছিল নজরকাড়া। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে প্রত্যয়ী চিটাগাং ভাইকিংসও। দুপুরের সময় এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সব হিসাব নিকাশ পাল্টে হোয়াইট হাউসের চাবি ডোনাল্ড ট্রাম্পের হাতে। রিপাবলিকান এই প্রার্থীর এখন পর্যন্ত ইলেকটোরাল ভোট পেয়েছেন 289টি, হিলারি 218। এই বিজয়কে ঐতিহাসিক উল্লেখ করে প্রতিশ্রুতি দিলেন বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা। I've just received a call from Secretary Clinton. She congratulated us, it's about us, on our victory. And I congratulated her and her family on a very, very hard-fought campaign. পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে ফোন করলেন হিলারি। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়ের।